দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় যে উপন্যাস রয়েছে, একটি খুব সুন্দর উপন্যাস। তোমরা সবাই জানো আইসিএসসি বোর্ডের ক্লাস 9 এবং 10-এর বাংলার সহায়ক পাঠ হিসাবেই এটি গ্রহণযোগ্য। তো সেই চাঁদের পাহাড় উপন্যাসটির 14টি ভাগ রয়েছে, মানে 14টি অধ্যায় রয়েছে। সেই 14টি অধ্যায়কে আমি আলাদা আলাদা করে ভিডিও বানিয়েছি। তার প্রত্যেকটি অধ্যায়ের প্রশ্ন উত্তর আমি আপলোড করেছি এবং এখন আমি যেটা করব সেটা হলো অল্প কথায়, সংক্ষিপ্তভাবে 2-4 কথায়, খুব অল্প সময়ের মধ্যে তোমরা যাতে পরীক্ষার আগে অল্প সময়ের মধ্যে দেখেই এই চাঁদের পাহাড়টি আয়ত্তে করতে পারো, সেজন্য আমি করব প্রত্যেকটি অধ্যায় থেকে অল্প অল্প বিষয়বস্তু নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, যাতে অল্প একটু দেখলেই, মানে ভিডিওটি দেখলেই যাতে তোমরা বুঝতে পারো। চলো তাহলে খুবই সংক্ষেপে গোটা চাঁদের পাহাড়কে কভার করব। এখন প্রথম যে অধ্যায়টি রয়েছে, প্রথম অধ্যায়টি নিয়ে সামান্য 2-4 কথা বলে নেই। প্রথমে আমরা দেখতে পাই গ্রামের বেকার ছেলে শঙ্কর। সে সবেমাত্র FA পাস দিয়ে গ্রামে এসেছে। সে FA পাস দিয়ে যখন গ্রামে এসেছে তখন তার হাতে কোনো কাজ ছিল না। সারাদিন সে বসেই থাকতো। সকালবেলা ঘুম থেকে উঠে ওই ধরো মাছ ধরতে যাওয়া, দুপুরে লম্বা ঘুম, বিকেলে ওই জঙ্গলের ধারে যাওয়া বা নদীর ঘাটে বসে থাকা ইত্যাদি তার কাজ, বন্ধু বান্ধবের বাড়িতে যাওয়া ইত্যাদি কাজ। আর শঙ্করের অনেক অ্যাক্টিভিটি সে পারতো, খেলাধুলায় সে ভালো পারতো, হাই জাম্পে ভালো, সেন্টার ফরওয়ার্ড খেলতো। তা সে আকাশের দিকে তাকিয়ে নক্ষত্র তারা ইত্যাদি সব বলে দিতে পারতো। সে ছিল অ্যাডভেঞ্চার প্রিয়। মোট কথা তার ইচ্ছা সে মাউন্টেন অফ দি মুন জয় করতে যাবে। ওই ধরো কিছু কিছু যে যারা বিদেশি পর্যটক রয়েছে তাদের মতো তারও স্বপ্ন সে মাউন্টেন অফ দি মুন জয় করতে যাবে। সে কোনো বাধা ধরা চাকরি তার মোটেই পছন্দ নয়। তো যাই হোক, এভাবেই চলছিল সব কিছুই। আর বুঝতেই পারছো তাদের একটু অভাব ছিল বাড়িতে। অভাব থাকার জন্য আর তার বাবারও শরীরটা খুব একটা ভালো ছিল না। তো যার কারণে তার মা সবসময় চাইতো শঙ্কর যেন কোনো একটা কাজে ঢুকে যায়। আর কাজ বলতে সেই পাড়ায় ছিল পাটকলের কাজ, পাটকলের চাকরি। ওই সময় ধরে আর কি, তোমার সকাল 6টায় গিয়ে বিকালে আসা। তো এরকম সময় ধরে চাকরি তার বাবাও চাইতো না যে শঙ্কর করুক, আর শঙ্করের তো ইচ্ছা ছিলই না। তো যখন তার মা বলল, শঙ্করের কিন্তু মনটা খারাপ হয়ে যায়। সে অনেকক্ষণ তাদের ওই পাড়ার জঙ্গলে গিয়ে চুপচাপ বসে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। আর করবেই বা কেন? তার মতো এত সুন্দর একটা ছেলে, সে অ্যাডভেঞ্চার প্রিয়, সে এখন যাবে পাটকলে কাজ করতে? রেসের ঘোড়া, ছ্যাঁকড়া গাড়ি, এই এখন রেসের ঘোড়া এখন ছ্যাঁকড়া গাড়ি টানবে? এটা হয় কখনো? যাই হোক, সেই সময় এক অভূতপূর্ব তার কাছে একটা চিঠি চলে আসে। একটা দেখবে যোগে যোগে মিল না হলে কি আর হয়, এটা সম্পূর্ণ। তো যাই হোক, তার কাছে তখন একটা চিঠি আসে, প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায় চিঠি। অ্যাকচুয়ালি চিঠিটা রামেশ্বর মুখুজ্জের স্ত্রী এনে দিয়েছিল। সেই রামেশ্বর মুখুজ্জের স্ত্রী শঙ্করের কাছে পড়ার জন্য এনে দিয়েছিল চিঠিটা। শঙ্কর যখনই দেখলো চিঠিটি মোম্বাসা থেকে আসা, পূর্ব আফ্রিকা, তখনই সে সেই চিঠির অ্যাড্রেস নিজের কাছে লিখে রেখে দিল এবং তারপর সেই চিঠির অ্যাড্রেসে সে একটি চিঠি লিখলো এবং বলল যে শঙ্করকে তার মনে আছে কিনা, সে যদি একটা কাজের ব্যবস্থা করে দেয় তাহলে সে সেখানে চলে যাবে, তার এখানে ভালো লাগছে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা লিখলো। তখন প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায় তার রিপ্লাইও দিয়েছিল যে অবশ্যই শঙ্করকে তার মনে আছে, সে এর মধ্যেই গ্রামের বাড়িতে আসবে এবং যাওয়ার সময় সে যেন শঙ্করকে তার সাথে নিয়ে যেতে পারে তেমন যেন ব্যবস্থা শঙ্কর করে রেখে দেয়। তো এই পর্যন্তই মোটামুটি ধরো 1 নাম্বার চ্যাপ্টারটি। তো 1 নাম্বার চ্যাপ্টারটি খুবই সংক্ষেপে কিন্তু বলছি আমরা, তোমরা ভেবো না যে এইটুকুই। তোমরা যদি ডিটেলসে দেখতে চাও, আমার প্রত্যেকটি চ্যাপ্টার ভাগ করে আলোচনা করে দেওয়া আছে। এই প্লে লিস্টে যাবে, গেলেই পেয়ে যাবে, সেখানে অনেক বড় বড় করে দেওয়া আছে। এটা আমি খুবই সংক্ষেপে বলছি কারণ পুরোটা আমাকে একটা ভিডিওতে কভার করতে হবে। তো এটাই ছিল 1 নাম্বার চ্যাপ্টার। এবার আমি 2 নাম্বার চ্যাপ্টারের দিকে এগিয়ে যাব। 2 নাম্বার চ্যাপ্টারে আমরা দেখতে পাই শঙ্কর মোম্বাসায় চলে গেল।
মোম্বাসায় গিয়ে সে তাঁবু খাটিয়ে সেখানে নতুন রেল লাইনের কাজ হচ্ছিল, সেই রেল লাইনের কাজে যোগদান করলো। সেখানে সে মানে দেখাশোনার কাজ বা কেরানিদের একটু দেখাশোনা দেখভাল করার কাজ ইত্যাদি সে করতে থাকলো এবং সেখানে তার বেশ ভালোই লাগতো, নতুন কাজ উৎসাহের সাথেই করছিল। সেখানে একটা বন্ধুও তার হয়েছিল, তিরুমলাপ্পা। সে দক্ষিণ ভারত থেকে ওখানে চলে গেছে অ্যাডভেঞ্চারের নেশায়। তার সাথে কথা বলে শঙ্কর অনেক কিছু মানে সে উপভোগ করতে পারে তার জীবন সম্পর্কে। এবং তিরুমলাপ্পার ইচ্ছে ছিল যে সে খুব সামনেই শিগগিরই সে বাড়ি ফিরবে এবং বাড়ি ফিরে সে সবাইকে চমকে দেবে এবং তারপর আবার সে কাজে আসবে। যাই হোক, এই ধরনের আলাপ আলোচনা চলতে থাকে। আর যে জায়গাটিতে তারা তাঁবু ফেলে কাজ করছিল সেই জায়গাটি ছিল ভীষণ সিংহের উপদ্রব, মানে সব মানুষ খেকো সিংহ। আর দিনে মানে কি, রাত্রে শুধু নয়, তারা দিনেও কিন্তু তাদের তাঁবুর কাছাকাছি চলে আসতে দ্বিধাবোধ করতো না। আর এই সিংহের দ্বারা প্রথম অ্যাটাক হয়েছিল আমাদের পরিচিত সেই তিরুমল আপ্পা। শঙ্করের সাথেই সে বসেছিল। তারপর যখন শঙ্কর ঘুমোতে চলে যায় তখনই তিরুমলকে সেই সিংহ অ্যাটাক করে নিয়ে চলে যায়। তারপর অনেক খুঁজে খুঁজে তার খোঁজ পাওয়া যায়। আর যেহেতু একবার সে মাংসের স্বাদ পেয়ে গিয়েছিল সিংহটি, তারপর থেকে সে যখনই সুযোগ পায়, সে শুধু না, প্রচুর সিংহগুলি যখনই সুযোগ পায় এসে অ্যাটাক করে এবং মানে যাকে তাকে আর কি তুলে নিয়ে যায়। এরপরেও বিভিন্ন ধরনের কুলিদের অনেকবার তুলে নিয়ে গেছে। একবার তো শঙ্করের ঘরের চালের উপর থেকে ফুটো করছিল নিচে নামার জন্য। তো শঙ্কর একটু সজাগ থাকার জন্য সে প্রাণের ভয়ে ম্যানেজারের কাছে চলে গিয়েছিল এবং তারপর সে প্রাণে বেঁচে গিয়েছিল। এই ধরনের সিংহের অত্যাচারের ফলে মানে সেখানে দিনে মানে টেকাই যায় না আর কি। তো তারপর হঠাৎ করে বৃষ্টি নামলো, হঠাৎ না মানে বৃষ্টি সিজন আসলো, বৃষ্টি নামলো। বৃষ্টি নামার পর তারা সেখান থেকে তাঁবু উঠিয়ে তারা চলে গেল। এটাই মূলত 2 নাম্বার চ্যাপ্টারের বিষয়বস্তু। খুবই সংক্ষেপে বলছি আমি, একদম শর্টে। এবার আমরা 3 নাম্বার চ্যাপ্টারের দিকে এগিয়ে যাব। 3 নাম্বার অধ্যায়ে আমরা দেখতে পাই শঙ্কর একটি নতুন স্টেশনের ম্যানেজার হয়ে কাজে যোগদান করলো। সেই নতুন স্টেশনটি একদম জনহীন প্রান্তরে অবস্থিত। মানে সকালবেলা সেখান দিয়ে একটি ট্রেন যায় মোম্বাসার দিকে, আর বিকালবেলা সেখান থেকে ফেরে। আর সারাদিনে কোনো ট্রেন নেই, তার কোনো কাজও নেই। তো এবার শঙ্কর যখন গেল, সেখানে একটি গুজরাটি ভদ্রলোক ছিল, সে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে গেল, শঙ্করকে সব দায়িত্ব বুঝিয়ে দিল। শঙ্কর নেমেই দেখে যে স্টেশনটি কাঁটাতার দিয়ে ঘেরা। তার মাথায় ঢুকলো না কাঁটাতার দিয়ে কেন ঘেরা। সে জিজ্ঞাসা করলো স্টেশন মাস্টারকে পূর্বের, কিন্তু তিনিও কিছু বললেন না। বললেই তো সমস্যা, যদি শঙ্কর যোগদান না করে, ভয় যদি চলে আসে, আর তিনি তাহলে বাঁচবেন কিভাবে। তো যাই হোক, সব কথাই বলছে, তাকে রাত্রে খাইয়ে দাইয়ে বেশ ভালো আদর আপ্যায়ন করে পরের দিন তিনি সেখান থেকে রিলিজ নিয়েছেন। কিন্তু ওই যে আসল রহস্য সেটা তো বলেইনি। আর ট্রেনের গার্ড বা ট্রেনের যারা কুলিরা থাকে তারাও শঙ্করকে তেমন কিছু বলেনি। তো শঙ্কর যখন প্রথম যেদিন ধরো স্টেশনে ম্যানেজার হিসাবে একা থাকতে শুরু করলো, নির্জন প্রান্তরে একা একা, ভাবতে পারছো কেমন ধরনের একটা অভিজ্ঞতা। তো সেই নির্জন প্রান্তরে একা একা থাকাকালীন তার একদিন দরজার আগলটা লাগানো ছিল না। হঠাৎ করে কাচের দরজা তো দেখতে পেলো বাইরে একটা সিংহ দাঁড়িয়ে রয়েছে। সিংহটা ভাবছে কি বলতো, যে দরজা লাগানো আছে, আর শঙ্কর দরজা যে লাগায়নি সেটা সিংহটা বুঝতে পারেনি। হয়তো সিংহটা একটু ধাক্কা মারলেই হয়তোবা ঘরে ঢুকে যেত। শঙ্করের হাতে একটি মাত্র রুল, আর তো কিছুই ছিল না। সে প্রাণে বাঁচবে কিভাবে সেটাই সে ভাবছিল। যাই হোক, সিংহটা কোনো রকম একটু অন্যমনস্ক হলে শঙ্কর গিয়ে আগলটা লাগিয়ে দেয়। সেদিন তো গেল, প্রাণে বাঁচলো। আর তারপর বুঝতে পারলো কাঁটাতারের বেড়া কেন। তো এই বিপদটা হলে পরে তাও তো রক্ষা, যে আমি ঘরটর লাগাই, ঘরের ভিতরে থাকবো, বাইরে যা ইচ্ছা তাই হোক গা। শুধু তো এটা নয়, তারপরে গোখরো সাপ 2 দিন, একদিন হলেও হয় 2 দিন সে মানে গোখরো সাপের ঘাড়ে পা দিতে যাচ্ছিল, এমন অবস্থা। মানে প্রচুর সাপের অত্যাচার সেখানে। ঘরের মধ্যে সাপ, বিছানার পাশে সাপ, উপরে সাপ, খুঁটির মধ্যে সাপ, যেখানে সেখানে সাপ। সাপের অত্যাচারে টিকা যায় না, সব তো বিষধর সাপ। এরকমই একটা ঘটনা ঘটেছিল তার সাথে। একদিন সে শুয়েছিল, হঠাৎ করে রাত্রে তার ইন্দ্রিয় তো সবসময় সজাগই থাকে, শঙ্করের ইন্দ্রিয় খুব অ্যাক্টিভ, তোমরাও জানো।
তো শঙ্কর হঠাৎ করে তার রাত্রে ঘুম ভাঙলো, টর্চটা জেলেই দেখে কি তার বিছানা এবং দেওয়াল তার মাঝখানে অনেক উঁচু একটা ফোনা তুলে ব্ল্যাক মাম্বা দাঁড়িয়ে, মানে ফোনা তুলে রয়েছে আর কি। সেই ব্ল্যাক মাম্বা হচ্ছে আফ্রিকার সবচেয়ে হিংস্রতম সাপ। সে প্রত্যেকটা ছোবলে 1300 কি 1500 মিলিলিটার মানে মিলিগ্রাম আর কি সে বিষ মানুষের দেহে ঢুকিয়ে দিতে পারে, মানে যাকে কামড়াবে তার দেহে ঢুকিয়ে দিতে পারে। কতটা হিংস্র! আর সে লাফিয়ে গিয়ে ঘাড়ের মধ্যে ছোবল মারে। তার সাথে দৌড়ে তো কেউ পারবেই না, লাফিয়েও পারবে না। এই যে সাপ লাফিয়ে মানুষের ঘাড়ে গিয়ে ছোবল মারে, বা শুধু মানুষ নয়, যে কোনো জন্তু জানোয়ার যারই হোক না কেন, সে তার ঘাড়ে গিয়ে ছোবল মারে এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু নির্ঘাত। শঙ্কর তখন কি করলো বলতো? ওই যে টর্চটা জ্বালিয়েছিল না, ও ধরেই থাকলো ব্ল্যাক মাম্বার চোখের সামনে, যতক্ষণ না ব্ল্যাক মাম্বার নিস্তেজ হয়ে পড়লো। এবার তোমার চোখের মধ্যে যদি সব একটা লাইট কন্টিনিউয়াস জ্বালিয়ে রাখা হয়, তোমারও কিন্তু চোখ ঝালাপালা হয়ে যাবে। সেই টর্চের আলোয় সাপটির চোখ যখন একটু ঝালাপালা হয়ে উঠলো, তখন সে এক লাফে দরজার বাইরে গিয়ে বাইরে থেকে ছিটকানিটা টেনে দিল এবং সারা রাত সে বাইরে স্টেশনে কাটিয়ে দিল। আর এখানে বলে রাখি, একটি বাওবাব গাছ দূর থেকে দেখা যায়। সেই গাছটিকে দেখে খুব ভালো লাগতো শঙ্করের। তার গাছটি একটু হিংস্র টাইপেরই ছিল, মানে অনেক দূরে তো, আর একা একা দাঁড়িয়ে রয়েছে। সেই গাছটিকে একটু ভালো লাগতো, আবার একটু হিংস্র টাইপেরও ছিল। আর তারপরের দিন যখন শঙ্কর বলল যে এরকম সাপের সব অত্যাচার, ব্ল্যাক মাম্বা, তখন আমাদের গার্ডটি বলল, মানে ট্রেনের গার্ডটি, এই কথাটি আমি তোমাকে বলতে চেয়েছিলাম অনেক আগেই, কিন্তু সাহস হয়নি, যদি তুমি এখান থেকে চলে যাও। যাই হোক, একটা কুলিকে নিয়ে সে গর্তগুলো সব বোঝাই করে দিল এবং গার্ডটির কাছে শঙ্কর একটি বন্দুক, কিছু কার্বলিক অ্যাসিড এবং লাঠি চেয়েছিল। গার্ডটি পরের দিন যথারীতি সেগুলি তাকে জোগাড় করে দিয়েছিল। আর গার্ডটি তাকে উপদেশ দিয়েছিল কি বলতো, যে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব ট্রান্সফারের দরখাস্ত করো। ট্রান্সফার না নিলে কিন্তু তুমি এখানে জানে মারা যাবে, কারণ এর আগেও 2-3টা স্টেশন ম্যানেজার আর কি প্রাণে মারা গিয়েছিল। তো কাজেই বাঁচতে হলে এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যাও। এটাই ছিল 3 নাম্বার চ্যাপ্টারের আলোচনার বিষয়বস্তু। এবার আমরা 4 নাম্বার চ্যাপ্টারের দিকে এগিয়ে যাব। এবার আমরা 4 নাম্বার অধ্যায় নিয়ে আলোচনা করব। 4 নাম্বার অধ্যায়ে দেখতে পাই শঙ্কর ওই যে স্টেশন, জনমানবহীন স্টেশন, সেখানে শঙ্কর ধাতস্থ হয়ে গেছে, মানে অর্থাৎ অভ্যাস হয়ে গেছে। সে একটু দূরে একটা জলের খোঁজ পেয়েছে, মানে একটি পুকুরের খোঁজ পেয়েছে। সে সকালের ট্রেনকে এগিয়ে দিয়ে তারপর সেখানে চলে যায়। সেখানে গিয়ে ট্যাংরা জাতীয় কিছু মাছ ধরে। আর তার তো মাছ ধরার একটা স্বভাব ছিল, এটা আমরা সবাই জানি, 1 নাম্বার চ্যাপ্টারেই আমরা দেখেছি। তো সে মাছ ধরে তারপর বিকালের ট্রেন যখন আসার সময় ঠিক তার আগে সে স্টেশনে চলে আসে। সারাদিন সে ওখানেই থাকে, স্নান টান হাবিজাবি সব ওখানেই করে নেয়। এইভাবে তার জীবনযাত্রা চলছিল। হঠাৎ একদিন তার জীবনের মোড় ঘুরে যায়। সে যখন ওখানে গিয়েছিল, ফেরার সময় সে একটি আর্তনাদ শুনতে পায়। আর্তনাদ বলতে একটি মানুষ মানে করছিল আর কি, মানে ব্যথায় যন্ত্রণায় ছটফট করছিল ইত্যাদি। সে রোগে জীর্ণ হয়ে গেছিল। তারপর কাছে গিয়ে দেখে কি একটা পর্তুগিজ মানুষ একটা ছেঁড়া কোট প্যান্ট পরে, পাশে তার একটি ব্যাগ নিয়ে, মাথায় টুপি ইত্যাদি নিয়ে সে বসে কষ্ট পাচ্ছে। সে লোকটিকে গিয়ে তার সম্বন্ধে কিছুটা জানতে পারলো, কিছুটা ধোঁয়াশাই থেকে গিয়েছিল। যাই হোক, লোকটিকে নিয়ে সে গাড়ি করে স্টেশনে আসলো। একটু দেরি হয়ে গেছিল সেদিন, ট্রেনটি আগেই চলে গেছিল। যাই হোক, লোকটিকে জল টল খাইয়ে তারপর একটু ভালো হলো যখন লোকটি সন্ধ্যাবেলা শঙ্করের সাথে একটু গল্প করলো। আর তখন তার প্রচণ্ড জ্বর ছিল, জ্বরে কাতর হয়েছিল, তবুও সে কিছুটা গল্প করলো। শঙ্কর তার মাথার কাছেই বসেছিল। সে বলল তার নাম ডিয়েগো আলভারেজ, সে জাতিতে পর্তুগিজ, কিন্তু এই যে সূর্য ঘুরে ঘুরে না তার রংটি তামাটে করে দিচ্ছে, না হলে সে ফর্সাই। তো এটা শঙ্করের মনে হয়েছে। আর সে অ্যাডভেঞ্চার প্রিয়, এর আগেও অনেকবার সে এই বনে জঙ্গলে ঘুরে বেরিয়েছে। এবার সে একা একা বেরিয়েছিল, কিন্তু এই দীর্ঘদিন রোগের ফলে, মানে না খেয়ে থাকতে হয়তো জঙ্গলে ঘুরলে, তো এর ফলে তার শরীর কিন্তু জীর্ণ হয়ে গিয়েছিল এবং অসুস্থ হয়ে গিয়েছিল। তারপর কথায় কথায় বেরিয়ে আসলো জিম কার্টারের কথা।
সে একটা বন্ধু পেয়েছিল জিম কাটারকে। তারা দুজন মিলে কাফির সর্দারের বস্তিতে গেছিল। সেখানে একটি মেয়েকে ভূতে ধরেছিল, মানে ওটা ওদের কথায়, অ্যাকচুয়ালি সে একটি বিষ ফল খেয়ে নিয়েছিল। তারপর আলভারেজ তাকে সেই বিষ ফলের ওষুধ দেওয়ায় মেয়েটির পেট ব্যথা কমে যায়। তারপর সেই গ্রামে তাদের খাতির হয় এবং তারা যখন বেরিয়ে আসে, মানে চলে আসার দিন, কাফির সর্দার তাকে একটি সাদা টুকরো দেখিয়েছিল, সেটা ছিল হীরের টুকরো। ওই যে হীরের টুকরোটা দেখালো, তারপরে জিম কাটার এবং আলভারেজের লোভ হয়। তারা কাফির সর্দারের কাছে শুনে সেই রিক্টারভেল পর্বতের আসল রেঞ্জে যেখানে হীরেটি পাওয়া যায় সেখানে যাবার মনস্থ করে। কাফির সর্দার তাকে বলেও ছিল যে সেখানে যেও না, সেখানে একটি উপদেবতা বাস করে বুনিপ নামের, সে সেটা রক্ষা করে। তবুও তারা শোনেনি, সেখানে কিন্তু গেছিল। তারপর রাস্তায় অনেক বাধা বিপত্তি, তার অনেক কিছু হয়েছিল, এত বলতে গেলে তো অনেক বড় হয়ে যাবে। অবশেষে তাল গাছের গোড়ায় একদিন এই বুনিপের হাতে জিম কাটারের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়, মানে জিম কাটার মারা যায় বুনিপের হাতে। তারপর আলভারেজ কিছুটা ভয় পেয়ে, কিছুটা একলা হয়ে যাওয়ার জন্য সেখান থেকে কিন্তু ফিরে আসে আবার সভ্য জগতে। তারপরেই শঙ্করের সাথে তার এই সাক্ষাৎ হয় এবং সে শঙ্করকে বলে যে আমি আবার যেতে পারি, যদি তুমি যাবার ইচ্ছা হও, যদি তুমি যেতে চাও, যদি তোমার মনে সাহস থাকে, তাহলে আমার সাথে তুমি যেতে পারো। যদি যেতে চাও তাহলে মাভো স্টেশনে তার করে জানিয়ে দাও যে তুমি যাবে। তো এই পর্যন্তই মোটামুটি এই 4 নাম্বার অধ্যায় ছিল। এবার আমরা 5 নাম্বার অধ্যায়ের দিকে এগিয়ে যাব। 5 নাম্বার যে অধ্যায়টি, সেই অধ্যায়টিতে আমরা দেখতে পাই শঙ্কর কাজে ইস্তফা দিয়ে, মানে কাজ থেকে সে ছাড়া নিয়ে আলভারেজের সঙ্গে সে কিন্তু ভ্রমণে, রত্নখনির সন্ধানে বেরিয়ে পড়ে। তারা প্রথমে কিসুমু গিয়ে ভিক্টোরিয়ার নায়াগ্রা হ্রদে স্টিমারে চড়ে মুয়াঞ্জার দিকে রওনা হয়। যাত্রাপথে সে অপূর্ব বিভিন্ন সব দৃশ্য দেখতে পায়। জিরাফগুলি তার হাতের কয়েক গজ দূরেই চলাফেরা করছিল, হরিণ ছিল, আরও বিভিন্ন পশু পাখি ছিল। অদ্ভুত দৃশ্য। স্টিমারে সেই নিগ্রো জাতির যে মেয়েরা বা নিগ্রো জাতির কুলিরা, তারা বিভিন্ন জিনিসপত্র নিয়ে সেই স্টিমারে উঠেছিল। আরও বিভিন্ন অভিজ্ঞতা নতুন বেরিয়েছে, নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা। শঙ্কর যেন সব কিছু গোগ্রাসে গিলতে থাকে। অবশেষে মুয়াঞ্জা থেকে ট্যাবারোতে পৌঁছে তারা কিছুদিনের জন্য বিশ্রাম নেয় সেখানে। তারপর তারা রওনা হয়েছিল টাঙ্গানিয়াকার উজিজি বন্দরের উদ্দেশ্যে। এই টাঙ্গানিয়াকা কি বলতো, এখানে একটা মাছির উপদ্রব, এখানে হচ্ছে স্লিপিং সিকনেস মাছি। আর তাছাড়াও টাঙ্গানিয়াকা সিংহের দেশ। দিনের বেলা মাছি, রাত্রিবেলা সিংহ, তুমি যাবা কোথায়? চারিদিক অত্যাচার, খুব সাবধানে চলতে হবে। চোখ কান নাক মুখ সব সময় খোলা রাখতে হবে। একটু যদি তুমি এদিক ওদিক হয়ে যায় তাহলেই কিন্তু বিপদ অবশ্যম্ভাবী। পথে এক ইউরোপীয় শিকারীর যে ডাকবাংলো ছিল, সেই ডাকবাংলোতে শঙ্কর এবং আলভারেজ দুজন মিলে বিশ্রাম নেয়। তারা এই আলভারেজ এই ইউরোপীয় শিকারীকে বলেছিল যে এটি আমার ছেলের মতো, আমার ছেলে থাকলেও যে এ যতটা আমাকে সেবা শুশ্রূষা করেছে, আমার ছেলে থাকলেও এতটা কিন্তু করতো না। তখন ইউরোপীয় শিকারীটিও শঙ্করকে বলেছে গুড ম্যান আর কি, বেশ ভালো আর কি, তুমি খুব শুনে খুব ভালো লাগলো। তিনি তাকে কিন্তু শঙ্করকে সাবধান করে দিয়েছিল যে এখানে আর যাই করো, মাছি হতে কিন্তু খুব সাবধান, মাছি ভীষণ বিপত্তি এখানে এনে দেয়। তারপর তারা পরের দিন সেখান থেকে বেরিয়ে পড়ে। সার্ডিন মাছ আর টমেটোর ঝোল খেয়েছিল সে রাত্রে, তারপর রেকর্ডের পর রেকর্ড ইত্যাদি শুনেছিল। পরের দিন তারা সেখান থেকে বেরিয়ে পড়েছিল। পরের দিন অনেকটা পথ চলতে চলতে তাদের রাত কাটে এক বাওবাব গাছের তলায়। এই বাওবাব গাছের তলায় এক সিংহের আক্রমণ তাদেরকে সহ্য করতে হয়েছিল। সিংহটি ঢুকেই যাচ্ছিল তাঁবুতে, তখন আলভারেজ এক গুলিতে সেই সিংহের প্রায় আধমরা অবস্থা করে দিয়েছিল। পরে বাইরে এসে আরো 2টি গুলি করে সিংহের মৃত্যু হয়েছিল। তো তারপরের দিন থেকে তো সিংহের অত্যাচার আরো বেড়ে যায়, কারণ সেই যে সিংহের জোড়াটা ছিল, সেই জোড়াটা তাকে
খুঁজতে এসেছিল। আর আলভারেজ এদিকে নাক ডাকছে, এদিকে সিংহও ডাকছে। শঙ্কর ঘুমাবে কিভাবে, এরকম একটা বিপত্তি তৈরি হয়েছিল। ডিটেলসে আমি গেলাম না, ডিটেলসে অনেক বললে তো অনেক হয়ে যায়। তো তারপর আমরা দেখতে পারি যে তাঁবু উঠিয়ে তারা কিন্তু ধীরে ধীরে উপরের দিকে, মানে সেই গভীর অরণ্যের দিকে তারা এগোতে থাকে। তারপর স্লিপিং সিকনেস মাছি থেকে কোনো রকম তারা রেহাই পায় এবং তারা উজিজি বন্দরের দিকে এগোতে থাকে। এরপরে আমরা 6 নাম্বার অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। শঙ্কর এবং আলভারেজ এই যে উজিজি বন্দরে পৌঁছেছিল, এই উজিজি বন্দর থেকে স্টিমারে চড়ে তারা আলভার্ট বিল পৌঁছায় এবং আলভার্ট বিল থেকে ট্রেনে চড়ে তারা কাবালো স্টেশনে পৌঁছায়। এই কাবালো স্টেশনে পৌঁছেই শঙ্করের এক বিপত্তি হলো, কারণ আলভারেজ তার একটু পিছনে ছিল। শঙ্কর যখনই সেখান থেকে বেরোতে গেল, আলবুকার্ক নামে একজন ওখানকার বাসিন্দাও ঠিক না, মানে ওখানকার এক ওস্তাদ টাইপের, মানে মস্তান, সে শঙ্করকে হঠাৎ করে এসে তার সাথে পোকার খেলতে চাইলো। এবার শঙ্কর তো বুঝে নিয়েছে যে পোকার খেলা মানে তার সর্বস্ব লুট করে নেওয়া। খেলার ছলে সে পোকার খেলতে অস্বীকার করলো আলবুকার্কের সঙ্গে। কিন্তু আলবুকার্ক তো আর ছাড়ার পাত্র নয়, সে বলছে হয় পোকার খেলো, না হলে আমি তোমাকে এক গুলিতে মেরে ফেলবো, মানে আমার সাথে যুদ্ধ করো আর না হলে পোকার খেলো। তাও শঙ্কর মরতে রাজি, কিন্তু পোকার খেলবে না। তো যাই হোক, সেই সময় আলভারেজ হঠাৎ করে সেখানে উদ্ধারকর্তা হিসাবে চলে আসে এবং সে শঙ্করকে সেখান থেকে উদ্ধার করে। তারপর এমন ভাব হয়ে যায় আলবুকার্কের সাথে যেন কিছুই হয়নি। একটু আগেও যারা যুদ্ধ খেলার প্রস্তাব মানে খেলতে যাচ্ছিল, তারা এখন এমন ভাব হয়েছে, বসে নিয়ে আলভারেজকে বিয়ার খাওয়ালো আলবুকার্ক, তার টেন্টে নিয়ে গেছিল, ইত্যাদি ইত্যাদি, তার বিভিন্ন ধরনের কথা, এগুলা বললে তো অনেক। আলবুকার্কের ব্যাপারটি এখানেই চুকে যায়। তারপর তারা সেখান থেকে রওনা হয়। তারপর তারা স্টিমারে চড়ে কঙ্গো নদী বেয়ে 3 দিন পরে সানকিনি এসে পৌঁছলো। এই সানকিনিতে পৌঁছে শঙ্কর এবং আলভারেজ ভেল্ড অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছিল। তো সেখানে আলভারেজ বলেছিল যে এই যে ভেল্ড অঞ্চল তুমি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সর্বত্র প্রায় একই রকম দেখতে, পথ হারানোর সম্ভাবনা বেশি। সেই ভুলটাই শঙ্কর করে বসলো। জল খুঁজতে গিয়ে সে কিন্তু পথ হারিয়ে ফেললো এবং এমন একটি জায়গায় চলে গেল যেখান থেকে আর সে ফিরতেই পারলো না। দীর্ঘ 1 ঘন্টা পর আলভারেজ তাকে গিয়ে সেখান থেকে উদ্ধার করলো এবং আলভারেজ প্রথমেই বলেছিল, শঙ্কর বুঝতে পারেনি, নতুন অভিজ্ঞতা, নতুন ছেলে, তো এটা একটি শিক্ষা হয়েছিল তার সেই জায়গায়। একটি জিনিস আমার বলা ভুল হলো, 1 ঘন্টা পরে নয়, 24 ঘন্টা পরে আলভারেজ শঙ্করকে সেখান থেকে উদ্ধার করেছিল। প্রায় 2 মাস ধরে তারা এই ভেল্ড অঞ্চলে অতিক্রম করার পর অবশেষে রিক্টার ভেল্ড পর্বত তারা দেখতে পেল। এতদিন তারা ভেল্ড অঞ্চলের উপর দিয়েই যাতায়াত করছিল, রিক্টার ভেল্ড কিন্তু তাদের নজরে আসেনি। এখন তারা রিক্টার ভেল্ড দেখতে পেল। এই সময়টিতে যখন তারা সেখানে বসেছিল, সেই সময়টিতে কয়েকটি মাটাবেল জাতির সঙ্গে, মাটাবেল জাতির লোকের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। তারা জুলু ভাষায় এসে খোঁজ নিয়ে যায়। আসলে সেটা তাদের সর্দারের জায়গা, সেখানে ব্রিটিশ গভর্নমেন্টের কোনো রুলস বা নিয়ম খাটে না। তারা সেখানে দেখতে এসেছিল যে তারা কোনো হীরার খনির সন্ধান করতে এসেছে নাকি। যদি হীরার খনির সন্ধান করতে এসেছে এটা জানতে পারতো, তাহলে তারা সেখানেই অ্যাটাক করতো তাদের। তো যাই হোক, আলভারেজ জুলু ভাষায় কথা বলে তাদের ব্যাপারটি সামলে নিয়েছিল। শঙ্কর প্রথমে ভয়ই পেয়েছিল, তারপর আলভারেজ তাদের খাইয়ে দাইয়ে তাদেরকে শান্ত করে সেখান থেকে পাঠিয়ে দিয়েছিল। আরও কিছুদিন তারা সেই জঙ্গলের মধ্যে পথ চলল এবং পথ চলার পর তারা অনেকটা পথ পেরিয়ে একটি নতুন জায়গায় গিয়ে পৌঁছলো, যেখানে ঘন অরণ্য। আলভারেজ তখন সেই জায়গাটি সম্বন্ধে শঙ্করকে বলল যে এই যে আমরা তো কেউ জন্তু জানোয়ার এখানে দেখতে পাইনি, কিন্তু এই জায়গাটিতে প্রচুর জন্তু জানোয়ার আছে। তুমি জানো এটি একটি ঐতিহাসিক জায়গা, যে ঐতিহাসিক জায়গায় রোডেশিয়ান মনস্টার নামে একটি প্রাণী দেখা যায়। সেটি হঠাৎ হঠাৎ দেখা যায়, সব সময় কিন্তু দেখা যায় না। অনেকটা ডাইনোসরের মতো দেখতে, মানে
ধরো বিভিন্ন কুমিরের মতো, তারপর মানে মোট কথা ডাইনোসর। আর শঙ্কর তখন আলভারেজকে জিজ্ঞেস করলো, আচ্ছা এটা নয় হলো রোডেসিয়ান মনস্টার, তুমি তো এত ঘুরেছো, তুমি কি কোনোদিন কোনো ভয়ঙ্কর জন্তু দেখেছো যেটা দেখলে তোমার গা শিউরে উঠবে? আর এই কথাটি বলার সঙ্গে সঙ্গেই আলভারেজের কিন্তু তার চোখ মুখ দেখে শঙ্কর বুঝতে পারলো যে সে কিন্তু ভয় পেয়েছে। আসলে সেও তো একটি মনস্টার টাইপেরই একটি জন্তু দেখেছে, যেটার নাম হলো বুনিপ। জিম কার্টার, ওই যে তার বন্ধু, তার মৃত্যু বুনিপের হাতেই তো হয়েছিল। আর সেই বুনিপ আলভারেজ না দেখুক, কিন্তু সে যে মেরেছে ইয়েকে, মানে জিম কার্টারকে, কতটা ভয়ানকভাবে মেরেছে সেই জিনিসটা সে তো প্রত্যক্ষ করেছে। এই পর্যন্তই ছিল এই অধ্যায়টির আলোচনা। এবার আমরা নতুন অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। আলভারেজ শঙ্করকে বলেছিল যে রিক্টারভেল্ট এর আসল রেঞ্জে যদি তোমাকে পৌঁছতে হয়, তাহলে সেই রেঞ্জ পার করে, মানে আসল রেঞ্জে তো পৌঁছতেই হবে আর কি বলতে চাইছি আমি, রিক্টারভেল্টের আসল রেঞ্জ পার করে তারপরেই হীরার খনির সন্ধান পাওয়া যাবে, যেটা এর আগের বার তিনি মানে আলভারেজ এবং জিম কার্টার মিলে পেয়েছিলেন। সেটি খুঁজতে গিয়ে তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। তারা একটি ডেথ সার্কেলের মধ্যে পড়ে গিয়েছিল, দীর্ঘদিন ধরে ঘুরে যাচ্ছে, কিন্তু কোনো রকম দিক তারা খুঁজে পাচ্ছিল না। অবশেষে আলভারেজ বুঝতে পারে ব্যাপারটি, যে তারা ডেথ সার্কেলের মধ্যে পড়েছে। তারপর সেই আসল রেঞ্জে তারা অবশেষে পৌঁছায়। তার মিডিলে আরো অনেক ব্যাপার রয়েছে। একটি অপেক্ষাকৃত ঢালু ও প্রায় সমতল একটি জায়গা দিয়ে শঙ্কর ও আলভারেজ পর্বত আরোহণ শুরু করেছিল। পথে তারা কালোবাস বাদরের দর্শন পায়। দেখো, পথে তাদের খাবারের কোনো অসুবিধা হয়নি, কারণ বাদরেরা তাদের খাবারের যোগান সবসময় দিয়েই চলেছিল। এখানে একটা মজার ব্যাপার বলে রাখি, এই যে কালোবাস বাদররা যে ছিল সেখানে, সেই ধাড়ি ও মাদি বাদর, মানে ছেলে এবং মেয়ে, পুরুষ বাদর। ছেলেদের কিন্তু দাড়ি গোপ ইত্যাদি হতো না, মেয়েদের দাড়ি গোপ সব হতো। এজন্য তারা ভীষণ চিন্তিত, তারা মুনি জনচিত চিন্তায় সবসময় থাকতো। তো খাবারের যোগান তারা কিন্তু দিতেই ছিল। এই জঙ্গলে থাকাকালীনই শঙ্কর এবং আলভারেজ 2 দিন রাত্রিবেলা বুনিপের নিঃশ্বাসের শব্দ পেয়েছিল। আসলে বুনিপ এসে তাদের তাঁবুর চারিদিকে দেখে গিয়েছিল। বুনিপটি হয়তোবা আগুন না জ্বালানো, আর যদিও বুনিপ তো আগুনকে দেখে ভয়ই পায় না, বুনিপটি কিন্তু প্রথমে অ্যাটাক করেনি, সে 2 দিন এসে দেখে সেখান থেকে ঘুরে গেছে। আলভারেজ বুঝতে পেরেছিল ব্যাপারটি। আর তারপর শঙ্কর যখন বাইরে বেরিয়ে দেখে, তখন দেখে যে সেখানে 3টি আঙ্গুলের ছাপ একটি মাটির মধ্যে আর কি, এবং যেদিক দিয়ে গেছে বুনিপটি সেদিকে মনে হচ্ছে কেউ যেন রোলার চালিয়ে দিয়েছে, মানে জঙ্গল একদম পুরো রোলার চালালে যেমন হয় তেমন হয়ে গিয়েছিল। অবশেষে তারা একটি সমতল খাঁজের সন্ধান পায়, যেই সমতল খাঁজের মধ্যে দিয়ে যাওয়া যাবে এবং তারপর রিক্টারভেল্টের আসল রেঞ্জে তারা পৌঁছবে। প্রায় 1 মাস কেটে গেল, কিন্তু আলভারেজ সেই যে আসল রেঞ্জ সেটাকে খুঁজে পেল না। এই যে বলেছিলাম, এই জায়গায় সর্বত্রই ডেথ সার্কেল বিরাজমান, মানে তুমি যেই জায়গায় অ্যাকচুয়ালি তুমি খুঁজছো সেই জায়গায় না গিয়ে তার পাশ দিয়ে ঘুরে বেড়াবে, কিন্তু তুমি বুঝতেই পারবে না যে সেই জায়গাটি কোথায় রয়েছে। এটাই হলো ডেথ সার্কেল। এই ঘন অরণ্যের মধ্যে দিয়ে একদিন শঙ্কর স্প্রিংবক হরিণ শিকার করতে গিয়ে সে আবার পথ হারিয়ে ফেলেছিল। এবং পথ হারিয়ে ফেলা, এটি ভুল বললাম, মানে এটি ঠিক না, সে একটি বিষ লতার অ্যাটাকে পড়েছিল, মানে তার সুগন্ধি এত সুন্দর যে শঙ্কর সেখানে মোহগ্রস্ত হয়ে যায় এবং সে নেশাগ্রস্ত হয়ে সেখানে ঘুমিয়ে গিয়েছিল। আর যদি বেশিক্ষণ সেখানে সে থাকতো তাহলে তার মৃত্যু অবশ্যম্ভাবী। আলভারেজ সেখানে গিয়ে সে শঙ্করকে উদ্ধার করে নিয়ে আসে। তারপর শঙ্করের শরীর ফুলে ঢোল হয়ে গিয়েছিল এবং তারপরে 2 দিন সে তো বিছানা থেকে উঠতেই পারে না, গা হাত পা
ব্যথা হয়ে গিয়েছিল তার। একদিন একটি ঝর্ণার ধারে আলভারেজ এবং শঙ্কর মিলে একটি ছোট্ট হলদে সোনার একটি টুকরা পেয়েছিল। কিন্তু সেই এত আউন্স বালি চালার পর সেই সামান্য একটু কি বেরোবে না বেরোবে সোনা, সেটা আলভারেজের পছন্দ হলো না। এবং আলভারেজ ভাবলো এখানে যেহেতু একটি টুকরা পাওয়া গেছে, নিশ্চয়ই আশেপাশে কোনো সোনার খনির অস্তিত্ব রয়েছে, না হলে এখানে এই জিনিসটা আসবে কিভাবে। শঙ্করের আলভারেজের মাথায় জিনিসটি কিন্তু ক্লিক করেছিল। শঙ্কর এটা তখনও বুঝতে পারেনি, শঙ্কর তখনও কাঁচা, শঙ্করের তখনও অভিজ্ঞতা তেমন হয়নি। তবু আলভারেজ সেই জায়গাটিতে বালি চালার সিদ্ধান্ত নেয়নি, কারণ তার যে পরিশ্রম সেই পরিশ্রম পোষাবে না, এটা আলভারেজ মনে করেছিল। আলভারেজ এবং শঙ্কর এই যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল, সেটি আলভারেজ বুঝতে পেরেছিল যে তারা ডেথ সার্কেলে পড়েছে। তারপর কোনোভাবে সেখান থেকে আলভারেজ বুদ্ধি খাটিয়ে তারা বের হয়েছিল। এবং এদিকে খাবারও প্রায় শেষ, কারণ তারা অযথা এদিক ওদিক শুধু ঘুরে বেড়েছে, কাজের কাজ কিচ্ছু হয়নি, শুধু খাবার, টোটা ইত্যাদি সব নষ্ট হয়েছে। দেখো, বেগুন মারতে গেলেও তো টোটা দরকার, টোটা মানে হচ্ছে বন্দুকের গুলি। তো একবার আলভারেজ বলেছিল বুলাওয়ে বা সলসবেরি এখান থেকে খুব কাছে, নিকটে, এবং সেখানে গিয়ে সে টোটা, খাবার আরও যা যা লাগে সেগুলো কিনে নিয়ে আসবে। এই যে দুটি শহরের নাম বুলাওয়ে, সলসবেরি, কোন কপাল জোরে যে শঙ্কর শুনেছিল, পরবর্তীতে তোমরা দেখতে পাবে যে শঙ্কর এই দুটি শহরের নাম শোনার ফলে তার কত বড় উপকার হয়েছে। আলভারেজ এই দুটি শহরের নাম বলেছিল, তাকে খুব উপকার করেছিল সে, এটি আমরা পরে আসব। দেখো, এই পর্যন্তই মূলত এই চ্যাপ্টারটি। এরপরে আমরা নতুন যে অধ্যায়, সেই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এবার আসি আমরা 8 নাম্বার যে অধ্যায় রয়েছে, সেই 8 নাম্বার অধ্যায় নিয়ে আলোচনায়। এই 8 নাম্বার অধ্যায়ে শঙ্করের এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। এই 8 নাম্বার অধ্যায়ে যখন আলভারেজ এবং শঙ্কর ঘুমিয়েছিল তাঁবুতে, হঠাৎ পশু পাখির দল তাঁবু পাশ দিয়ে, মানে তাঁবু প্রায় গুড়িয়ে দিয়েই আর কি, তারা একদিক থেকে অন্যদিকে দৌড়ে পালাচ্ছিল, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। আলভারেজ বুঝতে পারলো জিনিসটা, তখন তারা বাইরে গিয়ে দেখে দূরে যে পাহাড়টি রয়েছে, সেই পাহাড়টির উপরের অংশটা মানে বাস্ট হয়ে গেছে, বোমে যেমন বাস্ট হয়ে যায় সেভাবে বাস্ট হয়ে গিয়েছিল। মানে এটা হলো অগ্নুৎপাত, মানে আগ্নেয়গিরি যাকে বলছে। তো এই যে আগ্নেয়গিরি, এই আগ্নেয়গিরিটির সেখানকার জুলু ভাষায় নাম ছিল কি বলতো, ওল্ডনীয় লেঙ্গাই। তো সেই আগ্নেয়গিরি আগেকার দিনের লোকেরা জানতো, না হলে ম্যাপে এই নামটা কিভাবে দিবে। তো ওল্ডনীয় লেঙ্গাই, আর এটা আলভারেজ বুঝতে পেরেছিল, এবং তখন তারা সেখান থেকে তাঁবু উঠিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে পালায়। এবং চারিদিকে হেমলক গাছের বন ছিল, সেই হেমলক গাছের বনগুলি সেই যে ধোঁয়া, সেই ধোঁয়ার ফলে চারিদিক একদম ঢেকে গিয়েছিল, এবং তারা যতটা সম্ভব তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে সেখান থেকে উপরের দিকে উঠে যায়। এবং উঠে সেখানে পর্যন্ত এই পাথর, মানে জ্বলন্ত যে অঙ্গার, পাথর, ধোঁয়া, ছাই, সেগুলিও মানে পড়তে শুরু করে। এবং এই যে মানে পড়ার ইয়েটা, সেটা তো রাত্রিবেলা হলো, সারা দিন হয়েছিল, এবং তারপরেও আরও কন্টিনিউ হয়েছিল। এরকম অবস্থায় এত পশু পাখি, যেখানে তারা পশু পাখি দেখতেই পেত না, সেই জায়গায় এত পশু পাখি দেখেছিল, কিন্তু সেখানে যে কাউকে মারবে, একটা স্প্রিংবক তাদের পাশ দিয়ে পালিয়ে গিয়েছিল, একটা নেকড়ে বাঘের ছানা তো তাদের তাঁবুতে এসে আশ্রয়ও নিয়েছিল। তো এই ধরনের অবস্থায় কারো কি আর শিকার করতে তখন ইচ্ছে করে বা তখন মনে থাকে? তখন জীবন নিয়ে পালাও। তাও এই পালাতে গিয়ে আলভারেজের পায়ে একটা গাছের ডাল পড়ে, মানে পাথরটা এসে গাছের ডালে পড়ছে, তো গাছের ডালটা তার পায়ে পড়েছে। তো সেইভাবে চলতে গিয়ে আলভারেজ আহত হয়েছিল। শঙ্করের তেমন কিছু হয়নি, শুধু একটু কি বলতো হাঁপাতে লাগলো, কারণ এতটা তো দৌড়ে দৌড়ে উঠা, সারা রাত দৌড়েছে, দিনের বেলাও দৌড়ো, খালি দৌড় দৌড় দৌড়। এই অবস্থায় তারা কিন্তু দূর থেকে সেই মহাদেবের মানে একটি তাণ্ডব লীলা তারা
লক্ষ্য করলো। এবং আমাদের বাংলার ছেলে শঙ্কর এই যে তাণ্ডব লীলা দেখতে পেল, এই জন্য সে মহাদেবের উদ্দেশ্যে বা সূর্যদেবের উদ্দেশ্যে সে প্রণাম করলো। প্রণাম করে বলল, আমাকে এই তাণ্ডব লীলা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই হীরা পাই কি না পাই সেটা বড় কথা নয়, এই যে জিনিসটা আমি দেখতে পেলাম এটাই আমার জীবন সার্থক করে দিল। মানে 100 কোটি হীরার খনি এর কাছে কিন্তু তুচ্ছ। এটাই ছিল মূলত এই 8 নম্বর অধ্যায়ের আলোচনার বিষয়। এবার আমরা 9 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। এবার আসি আমরা 9 নম্বর অধ্যায়ের আলোচনা নিয়ে। দেখো 8 নম্বর অধ্যায়ে আমরা দেখেছিলাম অগ্ন্যুৎপাতের ফলে আলভারেজ এবং শঙ্কর দৌড়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে উপরের দিকে উঠে গেল। এবার এই অগ্ন্যুৎপাত থেকে অনেকটা দূরে তারা চুনাপাথর ও গ্রানাইটের একটি পাহাড়যুক্ত এলাকায় তারা কিন্তু আশ্রয় নিল এবং সেখানে তারা আশ্রয় নিয়েছিল ঠিকই, কিন্তু এই যে অধ্যায়টিতে রয়েছে এই অধ্যায়টিতে শঙ্কর একলা হয়ে যাবে। মানে এই অধ্যায়ে আমরা ধীরে ধীরে দেখতে পাবো এখানে আলভারেজ কিন্তু বুনিপের হাতে মারা যাবে। সেই ডিটেলসে আসছি। দেখো তাদের কম্পাস খারাপ হয়ে গিয়েছিল এই যে দৌড়ের ফলে আর ঝড় বৃষ্টির ফলে। তো সেই কম্পাস খারাপ হয়ে যাওয়ার ফলে আলভারেজ তাল গাছে উঠেছিল দিক নির্ণয় করতে, মানে নক্ষত্র দেখে দিক নির্ণয় করতে। তো এইভাবে আলভারেজ শঙ্করকে ছেড়ে একাই কিন্তু সেই তাল গাছের উপরে উঠল এবং ওঠার ফলে আলভারেজ যেহেতু শঙ্করকে একাই ছেড়ে দিয়েছিল সেখানে কিন্তু বুনিপ এসেছিল এবং বুনিপ আসার ফলে শঙ্কর কিছুটা ভীত হয়ে যায়। ভীত হওয়ার ফলে সে না চাইলেও একটা গুলি করে দেয়, মানে বুনিপের উদ্দেশ্যে নয়, এমনি ফাঁকাতে। আলভারেজ তো দূরে ছিল তাল গাছের ওইদিকে। তো এবার সে ভাবলো যে শঙ্করের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, সেও ওখান থেকে একটা গুলি ছোড়ে এবং এই দুবার গুলি ছোড়ার ইয়েতে মানে বুনিপ সেখান থেকে চলে ওই তাল গাছের গোড়ার ওদিকে কিন্তু চলে যায় এবং গিয়ে তারপর একটা জোরে আর্তনাদের শব্দ শঙ্কর শুনতে পায়। দুবার পরপর গুলির আওয়াজও সে শুনতে পায়। তারপর শঙ্কর দৌড়ে গিয়ে দেখে কি বলতো, আলভারেজের দেহটি ছিন্ন ভিন্ন অবস্থায়। এই যে আগে যে জিম কাটার যেমন ছিল, জিম কাটারকে যেমন ছিন্ন ভিন্ন অবস্থায় ফেলে রেখে দিয়েছিল, আলভারেজকেও তেমনি শিখ ছিন্ন ভিন্ন অবস্থায় ফেলে রেখে দিয়ে বুনিপ পালিয়েছে। এবার শঙ্কর পড়ে গেল একা। এই এত বড় জঙ্গল রিক্টারভেল্ট পর্বতের মধ্যে শঙ্কর এখন একাই পথ চলবে। আলভারেজ মারা গেলে শঙ্কর একা হয়ে যায় এবং আলভারেজের মৃত্যু, যেহেতু সে খ্রিস্টান ছিল, খ্রিস্টানের কিভাবে সমাধি দেওয়া হয় শঙ্করের সেটা জানা ছিল না। তবুও সে যেটুকু জানতো তার বন্ধু, তার সমব্যথী, তার সঙ্গীকে সে সেভাবে মানে সমাধি দিল এবং গাছের ডাল ভেঙে ক্রুশ তৈরি করে, মানে প্লাস তৈরি করে সে সমাধির উপরে সে পুঁতে দিল এবং সে এখন একা একা সাহসী বীরের মতো চলতে শুরু করলো। এইটাই ছিল আমাদের 9 নাম্বার অধ্যায়। 9 নাম্বার অধ্যায়টা অনেক বড়, বিস্তৃত, আলোচনা করলে তো ওখানেই 1 ঘন্টা লেগে যাবে। তোমরা পারলে একটু সিঙ্গেল ভিডিওগুলো দেখে নেবে, দেওয়া আছে। তো এই যে 9 নাম্বার অধ্যায়টি খুবই শর্টে বললাম আমি এখন। এবার আমরা 10 নাম্বার অধ্যায় নিয়ে আলোচনা করব। শঙ্কর রোডেশিয়ার রাজধানী সলসবেরিতে পৌঁছতে চায়। ওই যে বলেছিলাম আলভারেজ তাকে বলেছিল সলসবেরি শহরের কথা, সেই শহরে শঙ্কর এখন পৌঁছতে চায়। কেন বলতো, তার কাছে খাবার টোটা কিছুই ছিল না, কম্পাসও নষ্ট, ম্যাপও সে কিছু বোঝে না। ম্যাপ বুঝবে কিভাবে? এতদিন আলভারেজ ছিল, আলভারেজের কাছে সে ম্যাপ দেখার কোনো অভিজ্ঞতা শিখেই নেয়নি। আর তাছাড়াও এখানে যে ম্যাপটি রয়েছে সেই ম্যাপটি তো কোনো গভর্নমেন্ট ম্যাপ নয়, এটি জিম কাটার এবং আলভারেজের তৈরি ম্যাপ। তারা সেখানে গুপ্ত চিহ্ন ব্যবহার করেছিল যাতে সেই ম্যাপটি অন্য কারো হাতে পড়লে তারা যাতে হীরার খনির সন্ধান না পায়, এজন্য তারা বুঝতে পারবে এই ধরনের চিহ্ন তারা রেখেছিল। এবার শঙ্কর তো ওটা জানে না এবং না জানার ফলে শঙ্করের পক্ষে সম্ভব হয়নি সেই ম্যাপের রহস্য উদ্ধার করা। এবার সে পড়ে গেল বিপদে, কি করবে? তাই সে সলসবেরির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু সলসবেরি যাওয়া কি অত সহজ? সে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটি গুহা দেখতে পেল এবং কৌতূহল বশতই সেই গুহার মধ্যে প্রবেশ করলো।
গুহার মধ্যে প্রবেশ যখন করলো তখন দেখতে পেল গুহাটি থেকে আরো 2টা 3টা করে মানে নালা বেরিয়ে গেছে, মানে ভাগ হয়ে গেছে। এবার কোথাও হামাগুড়ি দিয়ে, কোথাও হেঁটে, কোথাও বা একটু কুঁজো হয়ে শঙ্কর কিন্তু ভিতরে প্রবেশ করলো। ভিতরে যখন প্রবেশ করলো তখন সে সম্পূর্ণ দিকভ্রান্ত হয়ে পড়লো। আর সেখানে তো সূর্যের আলো পৌঁছয় না, সে ওই একটা টর্চ নিয়ে যে প্রবেশ করেছিল সেই টর্চের আলোটাও ধীরে ধীরে স্থিমিত হয়ে আসলো, মানে টর্চের আলোটাও ধীরে ধীরে কমতে শুরু করলো। সে কিন্তু কিছুই দেখতে পেল না, অন্ধকারে হাতড়ে হাতড়ে সে পথ চলতে শুরু করলো। এদিকে নদীটাও প্রায় খুঁজে পাওয়া দুর্বোধ্য, মানে নদীও সে খুঁজে পেল না। এইভাবে 3 দিন 3 রাত্রি সে একটা আইডিয়া করে বলেছিল এটা, কারণ তার কাছে ঘড়ি সে দেখতে পায়নি, তাছাড়াও মোবাইল তো তখন ছিলই না, টর্চের আলো সেটাও নিভে আসছিল। 3 দিন 3 রাত্রি কাটার পরে শঙ্কর পাগলের মতো হয়ে উঠল। তার কাছে খাবার কিছু নেই, সে সূর্যের আলো দেখতে পাচ্ছে না। ওই নদীর ধার দিয়ে যে শ্যাওলা জাতীয় যে গাছগুলো যে জন্মায় সেগুলোই সে খেতে থাকলো। আর সেখানকার নদীর জলটি বিস্বাদ, মানে লবণাক্ত আর কি, কষ্টা। তো সেই কষা জল খেতে খেতে তার জিভ ফুলে উঠলো, তার মুখ ফুলে উঠলো, তার আর এটা খেতে ইচ্ছা করলো না। জুতোর শুকতলা পর্যন্ত সে চিবিয়ে খেয়েছিল। কতটা কষ্টের মধ্যে সে তাহলে অভিযান করেছিল সেই গুহার মধ্যে। মোটামুটি এই পর্যন্তই ছিল এই অধ্যায়টি। এবার আমরা নতুন যে অধ্যায় তার পরবর্তী অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমরা এবার 11 নাম্বার অধ্যায় নিয়ে আলোচনা করব। এই 11 নাম্বার অধ্যায়ে আমরা দেখতে পাই শঙ্কর 3 দিন 3 রাত্রি অনেক কষ্টে সেই গুহার মধ্যে কাটানোর পর অবশেষে সেই নদীটাকে খুঁজে পায়। এবং নদীটাকে যখন সে খুঁজে পায় তখন আর নদীটাকে সে হারাতে চায় না। আর নদীটা থেকে 2-3টা শাখা বেরিয়েছে, তো সে বুঝতে পারে না কোন শাখা দিয়ে যাবে। তখন সে লক্ষ্য করে নদীটার ধার দিয়ে অনেক পাথর ছড়ানো রয়েছে, সাদা সাদা পাথর। সে বুঝতে পারে না, আর তখন সে প্রায় পাগলের মতো হয়েই গেছে, অলরেডি তার বোঝার ক্ষমতা লুপ্ত হয়ে গিয়েছে। সে এই নুড়িটার চারিদিকে যে শাখাগুলা বেরিয়েছে সেগুলাতে চিহ্ন দেওয়ার জন্য সেই পাথরগুলোকে ব্যবহার করলো। যেখানে যেখানে যাচ্ছিল সেখানে সেখানে এস লিখে যাচ্ছিল, যাতে সে ভুল না করে। আর এভাবেই সে সঠিক পথ কিন্তু খুঁজে বের করেছিল। মাঝে মাঝে পাইথনের সাথে তার টক্করও হয়েছিল। অজগর মানে নেহাত ওটে ঘুমিয়েছিল, না হলে ওখানেই শঙ্করের প্রায় শেষ বলাই চলে। তো এই যে নুড়ি পাথরগুলি সে খুঁজে পেয়েছিল, এগুলোই ছিল হীরা। শঙ্কর যার উদ্দেশ্যে এই রিক্টারভেল্ট পর্বতে এসেছিল, আর সেগুলিকে যখন সে পেল তখন সে উন্মাদের মতো, পাগলের মতো সেগুলিকে কিন্তু সে চিনতেই পারল না সেটি কি জিনিস। তো যাই হোক, ওই যেহেতু ওইটি দিয়েই সে চিহ্ন রেখে বেরিয়েছিল, তাই তার নিদর্শন স্বরূপ 4-5টা টুকরা সে পকেটে ভরে নিল, যে কিছু তো মনে থাকবে এই গুহার ভেতরে যে আমি এসেছিলাম। এই 4-5টি টুকরা নিয়েই সে গুহা থেকে বাইরে বেরিয়ে আসলো। এবং বাইরে বেরিয়ে এসে যখন আসলো তখন অনেক রাত। সেখানে দেখতে পেল যে চারিদিকে নক্ষত্র ঝিকমিক করছে। যাই হোক, ঈশ্বরের কাছে সে ভীষণ ধন্যবাদ জানাল। তারপর শঙ্কর ভাবলো, এই যে খারাপ জায়গা, এই খারাপ জায়গাটাতে আমি আর থাকবো না, আমাকে সলসবেরির দিকে যেতেই হবে। আর মিডিলে পড়লো হচ্ছে সেই সাহারা মরুভূমি, কালাহারি মরুভূমি, সেই বিখ্যাত মরুভূমি। সেই মরুভূমির সাইড দিয়ে গেলে পরেই লোকে মারা যায়। আর শঙ্কর তো রাস্তাই চেনে না, উত্তর পূর্ব কোণ ঘেঁষে তাদেরকে যেতে হবে। আর যে ম্যাপে ছোট ছোট উনুনগুলোর পরিচয় দেওয়া রয়েছে, ছোট ছোট যে জলার যে ইয়েগুলো আছে, জলা পুকুর টাইপের আর কি, পুকুর ঠিক না, ছোট ছোট জলের বাসস্থান যেখানে। তো সেইখানে সেগুলো খুঁজে পেতে গেলে তো তোমাকে জানতে হবে ম্যাপে কি আছে না আছে। তো সেইগুলি তো শঙ্কর বুঝতে পারছে না। যাই হোক, ভাগ্যের উপর নির্ভর করে সে কিন্তু হাঁটা দিল এবং সেই মরুভূমিতে গিয়ে সে আরো দিকভ্রান্ত হয়ে পড়লো, উন্মাদ হয়ে গেল। সে কোনো উনুই সেভাবে খুঁজে পেল না। দীর্ঘক্ষণ চলার পর তারপর একটি উনুই সে খুঁজে পায়। সেই উনুইটিকে তো খুঁজে পেল ঠিকই আছে, কিন্তু সেই উনুইয়ের যে জল, সেই জল ছিল কাদা গোলা জল।
মানে কাদা দিয়ে মিশ্রণের ফলে যে এরকম জল হয় ঠিক তেমন জল। সেই জলই শঙ্কর আকণ্ঠ ভরে পান করলো এবং সেখানে এত পরিমাণে দিনের বেলা গরম এবং রাতের বেলা শীত, ঠিক বিপরীতধর্মী আর কি ব্যাপার। সেই শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শঙ্করের কাছে যা কাঠ ছিল অবশিষ্ট সেইগুলি জ্বালালো এবং একটি গুহার মধ্যে, ওই যে গ্রানাইটের যে গুহাগুলো হয় সেই গুহার মধ্যে কোনো রকম রাতটা সে কাটালো। এবারে আমরা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি এটুকুই ছিল, নতুন অধ্যায় নিয়ে চলো তাহলে আলোচনা করি। এবার আমরা 12 নাম্বার যে অধ্যায় রয়েছে সেই 12 নাম্বার অধ্যায় নিয়ে আলোচনা করব। শঙ্কর আরো খানিকটা এগিয়ে যায়, এগিয়ে গিয়ে সে আরেকটি গুহা সে খুঁজে পায়। সেই গুহাটিতে ঢুকেই সে দেখতে পায় একটি নরকঙ্কাল এবং নরকঙ্কালের পায়ের কাছে একটি বুট এবং তার যে কোটগুলি ছিল সেই কোটগুলি ছিন্ন ভিন্ন, মানে পিঁপড়া বা অন্য কিছুতে খেয়ে নিয়েছে এবং পাশে একটি জলের পিপা রাখা রয়েছে। সেই পিপাটিকে সরাতে গিয়ে সেখান থেকে একটি সাপ ফোঁস করে উঠেছিল এবং শঙ্করের হাতে রাইফেলটি তো ছিল, সেটা দিয়ে সে তৎক্ষণাৎ একদম সেকেন্ডের মধ্যে সেটিকে সে মেরে ফেলে এবং তারপর পিপাতে যে জলটা ছিল সে দীর্ঘ অনেক বছর আগেকার জল, সেই জলটি শঙ্কর খায়। তারপর সেখানে একটি বোতলের মধ্যে একটি চিঠি সে পায়। সেই চিঠিটি সে যখন পড়ে তখন জানতে পারে যে এই যে কঙ্কালটি রয়েছে সেই কঙ্কালটি হলো আত্মীয় গাত্তির, সে গাত্তি পরিবারের সন্তান। সে ভ্রমণের নেশায় বের হয়েছিল, কিন্তু সমুদ্রের মধ্যে জাহাজডুবি হওয়ার ফলে তারা কয়েকজন মিলে এই আফ্রিকার অরণ্যে এসে পৌঁছায়। কিন্তু সেখানে তারা জানতে পারে, ওই যে সর্দারদের ওখানে গেছিল বস্তিতে, সেখানে গিয়ে জানতে পারে হীরার খনির রহস্যের কথা। তখন তারা বন্ধুরা মিলে ঠিক করে যে সেই হীরার খনি খুঁজতে যাবে এবং তাদের মধ্যে ক্যাপ্টেন করা হয় এই আত্মীয় গাত্তিকে। এবং তার যে বন্ধুরা রয়েছে তারা আত্মীয় গাত্তিকে ক্যাপ্টেন করলেও মনে মনে সন্দেহ করত যে এই গাত্তি হয়তো তাদেরকে ঠকাচ্ছে বা বিট্রে করছে আর কি, এটা তাদের সন্দেহ। কিন্তু গাত্তি তো এরকম ছিল না, সে চাইতো যে সবাই মিলে একসাথে কাজ করব, যা আমরা পাই সবাই একসাথে ভাগ করে নেব। কিন্তু তার পার্টনাররা তাকে ভাবছিল একটি মানে বিট্রে করবে আর কি। যাই হোক, এই ধরনের ইয়ে করে পার্টনাররা তাকে চাকু মারি দেয়। এবার গাত্তিও তো ছাড়ার পাত্র নয়, তাদের সাথে ফাইট হয় এবং ফাইটে তার সমস্ত যে পার্টনাররা ছিল সেগুলি মারা যায়। গাত্তিও প্রায় আধমরা অবস্থাতেই এই গুহাটিতে এসে আশ্রয় নেয় এবং তখনই সে চিঠিটি লিখেছিল এবং জানায় যে আমার মারা যাব, আমি জানি এটা, মারা যাবার পর যে যেদিনই আসুক এখানে আমার দেহটিকে যেন সৎকার করে এবং তার জন্য আমি উপহার স্বরূপ আমার এই জুতোর তলে রাখা 3-4টে হীরার টুকরা আমি তার জন্য গিফট দিয়ে যাচ্ছি। মানে এই যে শঙ্কর যেখানে ঢুকেছিল না, আত্মীয় গাত্তিরাও সেটার খোঁজ পেয়েছিল এবং তারাও সেখান থেকে হীরা উদ্ধার করেছিল। তখন শঙ্কর সেই জুতাটি খুলে দেখে কি সেই যে টুকরাগুলা, সেই টুকরা যেটাতে শঙ্করও ঢুকেছিল এবং কয়েক হাজার হীরার টুকরা সেখানে পড়েছিল। শঙ্কর তো চিনতেই পারেনি সেটা। তারপর আত্মীয় গাত্তির কথা অনুসারে বা তার অনুরোধ অনুসারে আত্মীয় গাত্তির দেহটিকে শঙ্কর সমাধিস্থ করে এবং পিপেটিকে ভেঙে ক্রুশ চিহ্ন তৈরি করে তার উপর গেঁথে দেয়। এবং এই যে শঙ্করের কাছে তাহলে এখন বেশ কয়েকটি হীরার টুকরা কিন্তু জমে যায়। এই হীরাগুলি দেখে শঙ্কর বুঝতে পারে তার সেই ফেলে আসা যে গুহাটি ছিল সেই গুহার সেই হীরাগুলি। যাই হোক, মোট 6টি, আমি বলছিলাম কয়েকটি কিন্তু না, 6টি, সেই 6টি হীরা নিয়ে সে রওনা দেয় সভ্য জগতের উদ্দেশ্যে। এটুকুই ছিল এই 12 নম্বর চ্যাপ্টারের মানে সারমর্ম। বলতে গেলে তো অনেক বলা হয়, আমি খুবই শর্টে বলছি, তুমি জানো প্রথম থেকেই। এবার আমরা 13 নাম্বার যে অধ্যায়টি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। আরও 2 দিন লাগলো, মানে সমাধিস্থ করে হীরা নিয়ে রওনা হওয়ার পরও আরও 2 দিন লাগলো সেই কালাহারি মরুভূমি পার হয়ে চিমানিমানি পর্বতমালার যে গোড়ায়, সেই চিমানিমানি পর্বতমালায় গোড়ায় পৌঁছতে তার আরো 2 দিন লাগলো। সেখান থেকে শঙ্কর দূরে মরীচিকা দেখতে পেল। এবার দেখো তার কাছে 2টা অপশন, হয় চিমানিমানি পর্বতমালার সাইড দিয়ে তাকে যেতে হবে
আর না হলে চিমানিমানি পর্বতমালা তাকে অতিক্রম করতে হবে, কারণ ওই পাশেই ছিল, পর্বতের উল্টো দিকেই ছিল সভ্য জগৎ। আর এই দুটো অপশনের মধ্যে কোনটা সে বাঁচবে? সে সাইড দিয়ে না গিয়ে, এই দুটো অপশনের মধ্যে সে সাইড দিয়ে না গিয়ে এই পর্বতটাকে টপকানোর মানে উপর দিয়ে যাওয়ার সিদ্ধান্তই গ্রহণ করলো। এই চিমানিমানি পর্বতমালা লঙ্ঘন করতে গিয়ে বা এই চিমানিমানি পর্বতমালার উপর দিয়ে চলতে গিয়ে হঠাৎ একটি পাথরের ধাক্কায় শঙ্কর আহত হলো, মানে তার পা ফুলে গেল। সেই সময়টাতে সঙ্গে সঙ্গে সে ব্যথা অনুভব করেনি, কিন্তু পরের দিন সে আর চলতে পারে না ওই পা নিয়ে, তার পা ফুলে গেল। আর এদিকে সেই চিমানিমানি পর্বতমালায় বিশ্বাস করবে না, এত পশুর অত্যাচার, হায়না, কোয়াট, আরো হিংস্র জন্তু, সেগুলির অত্যাচার। সবাই যেন শঙ্করের মৃত্যুর জন্য অপেক্ষা করছে। দিনের বেলা চিল শকুন, রাত্রিবেলা কোয়াট, হায়নার দল, সব যেন শঙ্করের মুখের কাছে এসে ওত পেতে বসে রয়েছে। শঙ্কর নেহাত আগুন জ্বালিয়ে রেখেছিল, না হলে অ্যাটাক করে মেরেই দিত। আর গুলিও তো বেশি নেই, সে টোটা তার কাছে কালেকশন কম ছিল। এবার এগুলা যে খরচ করে ফেলবে তাতে তো সমস্যা হবে, তাই না? তো সে টোটা খরচা করতে সাহস পাচ্ছিল না। সে একটি দোলনা নিয়ে আসছিল, সেই দোলনা একটি গাছের সাথে আরেকটি গাছে বেঁধে উপরে সে ঝুলে ঘুমাতো। ঘুমাবে কি করে বলতো? দিনের বেলা চিল শকুনের অত্যাচার, আর রাত্রিবেলা আগুন তো আর সবসময় জ্বলে না, আগুন তো নিভে যাচ্ছে, আর নিভলে পরেই সে হায়না কোয়াটের দল একদম গায়ের কাছে চলে আসছে। এবার শঙ্কর যদি চোখের পাতা বন্ধ করে তাহলে তো তারা অ্যাটাক করবে। শঙ্কর বাধ্য হয়ে তাকে তাকিয়ে থাকতে হচ্ছে, তাহলে তারা অ্যাটাক করতে ভয় পাচ্ছে। আর মাঝে মাঝে কাছে চলে আসলে কি বলতো, আগুন একটু ছুঁড়ে এরকম করে যদি কাঠ ছুঁড়ে মারো তাহলে আবার পশুগুলো একটু দূরে চলে যাচ্ছে। তো এই ধরনের একটা বিপদের মধ্যে সে কিন্তু পড়ে গিয়েছিল। এমন অবস্থায় হঠাৎ একদিন দিনের বেলা সে এরোপ্লেনের আওয়াজ পায় আকাশে। শঙ্কর প্রথমে বুঝতে পারে না আওয়াজটা কোন দিক থেকে আসছে। তখন এরোপ্লেনটিকে উড়ে যেতে দেখে সে, মানে হেলিকপ্টার অ্যাকচুয়ালি, সেই হেলিকপ্টারটিকে উড়ে যেতে দেখে সে শিওর হয় যে আশেপাশে কোনো সভ্য লোকের বাসস্থান রয়েছে। তখন সে ডালপালা নাড়িয়ে আরো বিভিন্ন উপায়ে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, কিন্তু প্রথমবার বিফল হয়। তখন ভাগ্যের উপর ছেড়ে দিয়ে সে একটি গুলি বেঁচেছিল, সে একটি গুলি আকাশের দিকে ছুঁড়ে মারে, মানে আকাশের দিকে ফায়ার করে, এবং প্রত্যুত্তরে অন্য দিক থেকেও গুলির আওয়াজ আসে। তখন অন্যদিকের যে লোকেরা তারা বুঝতে পারে এখানে নিশ্চয়ই কোনো ব্যক্তি রয়েছে। আসলে কি বলতো, এই যে লোকেরা যারা সভ্য জগতের লোক, তারা সেখানে এসেছিল জমি জরিপ করতে, জমি মাপামাপি কোনো একটা হয়তো প্রজেক্টের কাজ রয়েছে, সেই জন্য তারা এসেছিল। তারা তখন শঙ্করকে অনেক খোঁজাখুঁজির পর সেই জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার করে সভ্য জগতে নিয়ে যায়। এরপর শঙ্কর প্রায় 1 মাস ধরে হাসপাতালে ভর্তি ছিল। আসলে ভর্তি তো থাকবেই, অখাদ্য কুখাদ্য ইত্যাদি বিভিন্ন জিনিস খেয়ে, সে কাঁদাগোলা জল খেয়ে তার শরীরের ভেতরে কিছুই ছিল না। সে দীর্ঘ 1 মাস এই হসপিটালে ভর্তি ছিল সভ্য জগতে গিয়ে। তারপর যখন তার জ্ঞান ফিরে আসে, জ্ঞান ফিরে আসার পর সে সভ্য জগতের একটি বিশুদ্ধ পরিবেশের সে সন্ধান পায়, এবং তখন হাসপাতাল থেকে একটু বাইরে বেরিয়ে এসে দাঁড়ায়। এইটাই ছিল 13 নম্বর অধ্যায়ের যে আলোচনা সেটা। এবার আমরা শেষ অধ্যায় 14 নম্বর অধ্যায়, এই 14 নম্বর অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। 14 নম্বর অধ্যায়ে আমরা দেখতে পাই শঙ্কর যখন বাইরে বেরিয়ে আসে, তার কাছে তো টাকা পয়সা নেই, সে খাবে কি, তার একটু খেতে ইচ্ছা করছিল। তখন সে বাইরে বেরিয়ে এসে দেখতে পায় একটা দোকান রয়েছে, দেখে মনে হলো ভারতীয় দোকান, ভারতীয় একজন মুসলিম সম্প্রদায়ের দোকান। সেই দোকানে গিয়ে সে নিজের পরিচয় দিল, এবং দোকানদার তাকে 2 টাকা দিয়ে সাহায্য করলো, এবং শঙ্কর বলল যে আমি এই 2 টাকা আপনাকে ফেরত দিয়ে দেব। তারপর শঙ্কর 1 টাকা খরচ করে একটা ক্যাফেতে ঢুকে অনেক জিনিস খেয়েছিল, যেটা
তোমরা স্বপ্নেও চিন্তা করতে পারো। তখনকার দিনে টাকার মূল্যটা খুব কম ছিল। 1 টাকা দিয়ে অনেকগুলি খাবার খাওয়ার পর তার সলসবেরি ডেইলি ক্রনিকল নামে একটি পত্রিকা চোখে পড়ে এবং সেই পত্রিকাটিতে শঙ্করের সম্বন্ধে একটি আর্টিকেল ছাপা রয়েছে, সেটি সে দেখতে পায়। অনেকদিন ধরে বইপত্র পড়ে না, শঙ্করের বই পড়ার নেশা আমরা প্রথম যে অধ্যায়টি সেটিতে জানতে পেরেছি। তো তারপর সেই খবরের কাগজটি সে কিনে নেয়, কিনে নিয়ে সেটি পড়ে সেই খবরের কাগজের অফিসে সে চলে যায় এবং সেখানে গিয়ে যখন নিজের পরিচয় দেয় তখন তারা সবাই মিলে শঙ্করকে ঘিরে ফেলে এবং তারপর অটোগ্রাফ দেয় আরও ইত্যাদি বিভিন্ন ইয়েতে শঙ্কর কিন্তু ফেমাস হয়ে যায় সেই জায়গাটিতে। সেই পত্রিকার অফিসে গিয়ে শঙ্কর নিজের পরিচয় দেওয়ার ফলে সেখান থেকে কিছু অর্থ উপার্জন করেছিল শঙ্কর। তারপর সেই ভারতীয় যে মুসলমান দোকানদারটি ছিল তাকে গিয়ে 2 টাকাটি দিয়ে দেয়, মানে পরিশোধ করে। এবং তারপর এই ইটালিয়ান যে ছেলে ছিল আত্তিলিও গাত্তি, তার ব্যাপারে ইটালিয়ানদের কাছে বা এই যে আত্তিলিও গাত্তির যে পরিবার তাদের কাছে শঙ্কর কিন্তু একটি বার্তা পাঠায় যে আপনাদের সন্তান আত্তিলিও গাত্তি আর বেঁচে নেই, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন খবর। তার যার যেটুকু করার দরকার শঙ্কর কিন্তু সবগুলি করে। এইবার তারপর শঙ্কর সেই মুসলমান দোকানদারটির সহায়তায় 4টি হীরার টুকরা 32,500 টাকায় বিক্রি করে, আর 2টি টুকরা বড় বড় টুকরাগুলি সে রেখে দেয়, ছোটগুলি বিক্রি করে। দেখো তাহলে যেখানে 1 টাকা দিয়ে তুমি পেট ভরে খাবার পেয়ে যাচ্ছ সেখানে তুমি 32,500 টাকার মালিক 4টা ছোট ছোট টুকরো দিয়ে। শঙ্কর যদি 1 বস্তা যদি সেখান থেকে নিয়ে আসতো তাহলে তার কি হতো, তাহলে তুমি একটু ভেবে দেখো। কিন্তু ওই যে ভাগ্য সাথ দেয়নি, সে তখন উন্মাদের মতো হয়ে গিয়েছিল, পাগল প্রায়, সে তো চিনতেই পারেনি। তো যার ফলে আজ তার এই অবস্থা। যাই হোক, সে এটা কপালকে দোষ দেয় না, যেটুকু পেয়েছে ঈশ্বরের কৃপায় সে সেটুকুতেই সন্তুষ্ট। এবার তার বাড়ি ফেরার পালা। সে বোম্বেগামী জাহাজে বসে বসে এই যে ঘটে যাওয়া যে বিভিন্ন ঘটনাগুলি, সেই ঘটনাগুলি সম্পর্কে সে চিন্তা করতে থাকে। আলভারেজ, জিম কার্টার, তার সেই বন্ধু তিরুমল আপ্পা, স্টেশন, ব্ল্যাক মাম্বা ইত্যাদি সমস্ত কিছু স্মৃতি সে রোমন্থন করতে থাকে। আর এই 2টি হীরা নিয়ে গিয়ে সে তার মা বাবাকে দেখাবে এবং সেগুলি যে টাকাগুলি পেল সেগুলি দিয়ে সে গ্রামেগঞ্জে তাদের গ্রামে মূলত কিছু সেবামূলক কাজও করতে চায়। আর তার মনে কিন্তু আবার এই রিক্টারভেল্ট পর্বতে ফিরে আসার বাসনা আমরা এই শেষ অধ্যায়ের শেষের দিকে দেখতে পাই। এই চাঁদের পাহাড় উপন্যাসটি এখানেই শেষ, মানে এই পর্যন্তই ছিল এর বক্তব্য বিষয়। আমি ভীষণ সংক্ষিপ্তভাবে, দেখো 1 ঘন্টার মধ্যে কোনোভাবেই চাঁদের পাহাড় শেষ করা সম্ভব নয়, যেখানে আমার প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা করতে 1 ঘন্টা করে সময় লেগেছে, সেখানে আমি 14টি চ্যাপ্টার একসাথে কভার করেছি 1 ঘন্টায়। সেখানে তো আমাকে সংক্ষিপ্ত করতেই হবে, স্বাভাবিক। তো যাই হোক, তোমাদের যদি মনে হয় বেশি করে দেখবো তাহলে সিঙ্গেল ভিডিওগুলো দেখে নিও, আর যদি পরীক্ষার আগে শর্টে দেখার ইচ্ছা হয় তাহলে এই ভিডিওটি দেখে নিও। যাই হোক, আজ এই পর্যন্তই। চাঁদের পাহাড় নিয়ে আরো 2-1টি ভিডিও আমি বানাবো। আজ তাহলে এই পর্যন্তই।